আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 7। তো এই ক্লাস 7 আমরা HTML5 এর কিছু নতুন নতুন ট্যাগ শিখব। তো প্রথমে আমি আহ, যেখানে ইন্ডেক্স ফাইল তৈরি করে রেখেছি, একটা CSS ফাইল তৈরি করছি এবং এটা আমি কানেক্টেড করে ফেলছি অলরেডি লিংকের মাধ্যমে, এই যে লিংকের মাধ্যমে। তো এখন এখানে আমরা এই ট্যাগগুলোর ব্যবহারগুলো একটু আস্তে আস্তে দেখব। যে আর্টিকেল, হেডার, ফুটার, অ্যাসাইড, ন্যাব, সেকশন, অডিও, ভিডিও এবং সোর্স। অডিও, ভিডিও, সোর্স আপনাদেরকে আগে একবার দেখানো হয়েছে। তো আর্টিকেল, হেডার, আর্টিকেল বা হেডার কি? আমরা যেমন ডিপ ট্যাগ শিখছিলাম, ডিপ একটা ট্যাগ। তো আর্টিকেল বা হেডার হচ্ছে এক ধরনের ট্যাগ। তো এগুলো আপনি এগুলোর বিশেষত্ব কি? এগুলোর মূলত বিশেষত্ব কিছু নাই, এগুলো জাস্ট একটা কোনো একটা ডকুমেন্টেশনের জন্য, কোনো একটা ডকুমেন্ট লেখার ক্ষেত্রে যেমন একটা হেডার থাকবে অথবা একটা প্যারাগ্রাফ থাকবে, ওই হেডিং বা প্যারাগ্রাফের একটা সুন্দর জানার জন্য আর্টিকেলগুলো ব্যবহার করা হয়। কিন্তু আপনি কিন্তু এগুলো মানে নর্মালি করতে পারবেন, মানে অন্য যে কোনো কিছুর মাধ্যমে করতে পারবেন। যেমন আমি এখানে একটা আর্টিকেল নিলাম। আচ্ছা, আমাদের যেহেতু ক্লাস 7, তো এটা আমি 7 লিখি। আচ্ছা, তো আর্টিকেলের মধ্যে কি কি থাকে মেইনলি? আর্টিকেলের মধ্যে আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু আমি জাস্ট আর্টিকেলটার বিশেষত্ব কি সেটা দেখানোর জন্য নর্মাল কিছু জিনিস দিলাম। যেমন আমি একটা h2 দিলাম, হেডিং, এবার একটা p দিলাম, this is a demo text, তারপর দিলাম মানে এটাকে আমি কয়েকবার কপি পেস্ট করে একটু বাড়াবো আর কি, লেখার সংখ্যাটা বাড়াবো, তাহলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি। আর এখানে আমি দিস ইজ হেডিং দিই। এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারবো যে এটা একটা সুন্দর কি বলা যায়, সুন্দর একটা ফরম্যাট অনুযায়ী আসছে। যেমন এটা একটু উপরে, মাঝখানে আবার অনেকখানি ফাঁকা, আবার এটা একটু নিচে আসছে। তো এই জিনিসটা এই জিনিসটা আসলে আমি যদি আর্টিকেল না দিতাম তাহলে ব্যাপারটা কিরকম হইতো? আর্টিকেল, তো এইগুলোর বিশেষত্ব দেখার জন্য আমাদের এটা একটু কেটে দিতে হবে। এটা কেটে দিয়ে দেখি আসলে যে এখানে আসলে কি ঘটতেছে। এই দুটা কেটে দিয়ে সেভ করি, সেভ করার পর এটা রিলোড দিই। রিলোড দিলে কোনো পার্থক্য দেখতে পারতেছি না। তো পার্থক্যটা দেখার জন্য আমাদের রিলোড দিয়ে একটু ইনস্পেক্ট এলিমেন্টে যাই। ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর এই যে আর্টিকেল আছে, এই আর্টিকেলে দেখেন ডিসপ্লে ব্লক আছে, জাস্ট ডিসপ্লে ব্লক। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি ডিপ কেন ব্যবহার করব? আমি তো ডিপ ব্যবহার না করলেও পারতাম। হ্যাঁ, সরি, আর্টিকেল ব্যবহার কেন করবো? আমি তো আর্টিকেল ব্যবহার না করলেও পারতাম, আমি তো ডিবি ব্যবহার করতে পারতাম, কারণ ডিবিরও তো ডিসপ্লে ব্লক থাকে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে HTML5 এ কিছু নতুন নতুন এরকম ট্যাগ আনা হয়েছে যাতে আমাদের ওই নতুন করে রিনেম করা না লাগে। যেমন আমরা আমরা যদি একটা আর্টিকেল বানাইতে হইতো, আমাদের এখানে একটা আর্টিকেল বানাইতে হইতো, তাহলে আমরা একটা ডিবের ক্লাস নেম দিতাম অবশ্যই। তো ডিবের ক্লাস নেম যদি আমরা আর্টিকেলে দিতাম, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি আর্টিকেলে ব্যবহার করতে পারি। আমরা কোনো ডিব ওরকম কোনো কিছু না ব্যবহার করে সরাসরি আর্টিকেল ব্যবহার করতে পারি, কিন্তু আর্টিকেল আর ডিবের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক তেমনি ভাবে হেডার, আপনি হেডারেরও একই অবস্থা। একটা হেডার নেন, মানে হেডার কিন্তু আমরা ক্লাস নেম হিসেবে নিতাম ওই ডিবে, কিন্তু HTML5 এ কয়েকটা ট্যাগকে মানে আলাদা করে একটু দেখানো হয়েছে যে এগুলোর মধ্যে বিশেষ কোনো কাজ নাই, শুধু নেমিংটা একটু অন্যরকম। তা আমি হেডারের মধ্যেও আমি ইয়াগুলো রাখবো, মানে এই দুইটা রাখবো। দেখেন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে আর্টিকেল যেরকম ছিল
এই হেডারটা ঠিক একই রকম, কিন্তু জাস্ট এর মধ্যে নেমটা চেঞ্জ করা হয়ে মানে বিশেষ একটা ট্যাগ বানানো হয়েছে এটাকে, জাস্ট অন্য কোনো কিছু না। তারপরে ফুটারও একই রকম, মানে আপনি যদি ফুটার তৈরি করেন একটা, হ্যাঁ ফুটারও একরকম, কিন্তু এখন হয়েছে কি যে যারা ডিজাইন করে তারা এই যারা যখন হেডার তৈরি করবে তখন ডিপ ব্যবহার না করে হেডারটাই ব্যবহার করলো, যাতে একটু মানে একটু ভালো কোডিংটা আসে, কারণ যে কেউ দেখলে বুঝবে যে আচ্ছা এটা তো হেডারের জন্য ব্যবহার করা হয়েছে, অথবা এটা তো ফুটারের জন্য ব্যবহার করা হয়েছে। এখন কি যদি ডিপ ক্লাস হেডার দিত সেম জিনিসই হইতো। তো এটা মানে আপনারা চাইলে সরাসরি হেডার ব্যবহার করে লিখতে পারেন, অথবা আপনারা সরাসরি এরকম হেডার এরকম ট্যাগ নিয়েও কাজ করতে পারেন, কিন্তু এই এইখানে যদি আপনি হেডার নিয়ে কাজ করতে চান, অথবা যদি পরে যদি আপনি এই হেডারটুকুতে আরও কোনো ডিজাইন দিতে চান, তাহলে কিন্তু সেই ক্লাস নেম নিতেই হবে, আপনাকে ক্লাস নেম নিয়েই কিন্তু কাজ করতে হবে। তো সেই জন্য মানে এগুলা মনে রাখা ভালো, জাস্ট কোনটা কিসের জন্য দেখাইতেছে। অ্যাসাইড সেম কাজ, আমি যদি অ্যাসাইডে যাই, একই সেম আসবে, সবগুলোতেই সেম আসবে, কারণ এগুলো সবই ডিপের মতো করেই কাজ করা হয়। তো আমরা যেদিন ডিপ ডিপ নিয়ে কাজ করছি, আমরা এখন চাইলে এই যে এরকম এগুলো নিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ন্যাব, ন্যাব জিনিসটা একটা বিশেষত্ব আছে। ন্যাব মানে হচ্ছে নেভিগেশন বার। তো ন্যাবের মধ্যে যদি আপনি কোনো এ ট্যাগ রাখেন, অ্যাঙ্কর ট্যাগগুলো রাখেন, ওগুলোতে আপনি সুন্দর একটা মেনুর মতো বানাইতে পারবেন। তো এটা কিভাবে করে এটা একটু দেখবো। ন্যাব মেনুটা অনেক ব্যবহার করা হয়, এটা একটু ইম্পর্টেন্ট একটা ট্যাগ। তো এখানে ধরেন আমি অনেকগুলো এ ট্যাগ নিব, এ ট্যাগের মধ্যে দিব হোম, এইখানে দিতে হবে href equals to, একটা ডেড লিঙ্ক দিলাম জাস্ট সিম্পলি বোঝানোর জন্য। এরকম আমি 5টা লিঙ্ক নিলাম, এর মধ্যে অ্যাবাউট রাখলাম, সার্ভিস রাখলাম, হেল্প রাখলাম, কন্টাক্ট রাখলাম। তো এখন একটু দেখেন এগুলা কিরকম আসছে, এগুলা কিন্তু এরকম পাশাপাশি অনেক সুন্দর একটা মেনুর মতো আসছে। তো আপনারা চাইলে এখানে এরকম এই সাইনটা দিতে পারেন, এটা হচ্ছে ইন্টারের পাশেই থাকে এই সাইনটা, ব্যাকস্ল্যাশের ওইটাই থাকে, শিফট চেপে ধরে এটা দিবেন ওরকম হয়ে যাবে। তো এরকম সিম্পল দেখেন, এরকম এখানে সুন্দর একটা ডিভাইডারের মতো আসছে, সুন্দর ডিভাইডারের মতো আসছে। তো আপনি চাইলে এগুলোকে আপনি আবার স্টাইলিং করতে পারেন। তো এখানেও আপনি সেম মানে ওই নর্মাল ডিভের মতো এখানে আপনি ক্লাস নেম নিয়ে এগুলোকে ডিজাইন করতে পারবেন। জাস্ট আমরা আজকে ট্যাগগুলোর পরিচিতিটা দেখব। সেকশন সেম, মানে এগুলা সবই সেম, সেকশন শুরু থাকে আর সেকশন শেষ থাকে। এর মধ্যে যদি আপনি ওই সেম জিনিসই রাখেন তাহলে ওই সেমই কাজ করবে, কোনো বিশেষ কোনো পার্থক্য নাই আর কি। জাস্ট ডিভের পরিবর্তে অনেকগুলো নাম ব্যবহার করে নতুন অনেক কিছু বানানো হয়েছে, জাস্ট এই যে এইটুকু, সব সেম। তো এবার আপনি ভিডিও অডিও ভিডিওটা তো দেখানো হয়েছে, যদিও সোর্স থাকে তো অডিওর মাঝে ভিডিওর মাঝেও সোর্স থাকে, এটা আপনারা জানেন। তো এবার আসি নিউ ইনপুট টাইপে। ইনপুট টাইপগুলো একটু মনে রাখতে হবে আপনাদের, এগুলো তো নর্মাল ব্যাপারগুলো আমি দেখাইলাম। ইনপুট ট্যাগগুলো হচ্ছে ইনপুটের মধ্যে কি ধরনের ট্যাগ আমি ব্যবহার করতেছি। যেমন আমি একটা ইনপুট দিলাম, ইনপুট তো সিঙ্গেল ট্যাগ হয়, এখানে আমি টাইপ দিলাম হচ্ছে ডেট, ডেট টাইপ দিলাম আমি। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন একটা ডেট টাইপের একটা সুন্দর একটা জিনিস আসছে। তো এখান থেকে আমি আবার ডেট সিলেক্ট করে দিতে পারবো, মাস সিলেক্ট করতে পারবো, ডেট সিলেক্ট করে দিতে পারবো, ইয়ারও চেঞ্জ করতে পারবো। এই যে এখানে নিচে ইয়ার আছে, মানে বছরগুলো আছে, ওইটা আমি চেঞ্জ করতে পারবো।
তো এটা অনেক সুন্দর একটা মানে ডেট সিলেক্ট করার একটা সময় মানে সিস্টেম আর কি। ইনপুট টাইপ ডেট, তারপর আছে ইনপুট টাইপ ইমেল। রিলোড দেই, দেখেন এই ট্যাগটা হচ্ছে মানে এটা তো ডেট ট্যাগ ছিল, এই ট্যাগটা হচ্ছে ইমেল ট্যাগ মানে ইমেল ইনপুট ট্যাগ। এইখানে আপনি ইমেল বাদে অন্য কোনো কিছু দিলে এটা কিন্তু কাজ করবে না। মানে এইখানে আপনি ইমেল বাদে যদি অন্য কোনো কিছু দিয়ে আপনি সাবমিট করতে চান তখন এটা এরর দেখাবে, মানে এটা নিবে না। ও বলবো যে কি যে আপনি ইনপুটই দেন, আবার দেখতে নর্মাল টেক্সটের মতোই, কিন্তু ইমেল যখন দিয়ে দিবেন টাইপ তখন ও ইমেল ছাড়া কোনো ইনপুট নিবে না। একটা বিভাগ দিই। আচ্ছা, তারপরে আছে আমাদের মান্থ ট্যাগ। তো মান্থ দেখেন এখানে কয়েকটা জিনিস আছে, যেমন মান্থ আছে, তো মান্থ ট্যাগটা দিলে আপনি ডেটের যেমন আপনি মান্থ ইয়ার ডে সব ব্যবহার করতে পারতেন, মান্থ ট্যাগটার মাধ্যমে আপনি শুধুমাত্র মান্থ ইউজ করতে পারবেন, অন্য কোনো কিছু মানে অ্যাক্সেস করতে পারবেন না। যেমন আমি যদি এখানে বলে দিই MONTH মান্থ, তাহলে যেটা হবে সেটা হবে একটা ডেটের মতো ফিল্ড আসবে। তো এখান থেকে আপনি শুধুমাত্র দেখেন আপনি কোনো ইয়ার সিলেক্ট করতে পারতেছেন না, অন্য কোনো ইয়ার সিলেক্ট করতে পারতেছেন না, আপনি শুধুমাত্র একটা মাস সিলেক্ট করতে পারতেছেন যে আপনি এই 2020 সালের যে কোনো একটা মাস আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে মান্থের কাজ। এবার আসি নাম্বারে। নাম্বারটা একটা হচ্ছে আমি এখান থেকে দেখেন এখানে আমি মাউস নিয়ে সাথে সাথে এখানে একটা অ্যারো চিহ্ন আসছে, তো আমি যদি এখানে উপরে ক্লিক করি নাম্বারটা বাড়তেছে, নিচে ক্লিক করি নাম্বার কমতেছে, কোনো কোনো আমি মাইনাসও চলে যেতে পারবো। তো এখন এইখানে একটা কথা আছে, যেমন আমরা যদি এটা লিমিট করে দিই যে আপনাকে 1 থেকে 5-এর মধ্যেই যে কোনো মানে আপনি সর্বোচ্চ 1 থেকে 5-এর মধ্যে একটা নাম্বার সিলেক্ট করতে পারবেন। অথবা থাকে না যে প্রোডাক্ট সিলেকশনের সময় যে আপনি সর্বোচ্চ 5টা প্রোডাক্ট কিনতে পারবেন, হয়তো সর্বনিম্ন একটা কিনতে পারবেন অথবা সর্বোচ্চ 5টা কিনতে পারবেন। এবং যদি আমরা বলে দিতে চাই তাহলে এখানে বলে দিতে হবে যে মিনিমাম হচ্ছে একটা, ম্যাক্সিমাম হচ্ছে 5টা, এরকম আমরা বলে দিলাম এই নাম্বার ট্যাগের মাঝে। তখন আমরা যদি রিলোড দেই দেখেন এখানে এই 1-এর নিচে আর নামতেছে না, মানে আমরা 1-এর নিচে যাইতে পারবো না। আবার উপরে উঠেন 5-এর উপরে আর উঠবে না, আপনি যত এখানে ক্লিক করেন না কেন 5-এর উপরে আর উঠবে না। তো এটাই হচ্ছে মিন এবং ম্যাক্স, এই দুটো কিন্তু অ্যাট্রিবিউট, খেয়াল করেন ভালোভাবে, এই দুইটা কিন্তু অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটা শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, মানে নাম্বার ইনপুট টাইপের ক্ষেত্রে। তারপরে ট্যাগ কি আছে, তারপরে আছে সার্চ। আমরা সার্চটা একটু দেখি এখানে, যে আমি যদি এখানে সার্চ দেই, সার্চটা একটা হচ্ছে আপনাকে সার্চ করার জন্য একটা বক্স দিবে। এটা মূলত দেখতে মনে হবে যে আপনি ইনপুট ট্যাগের মতো, কিন্তু এটা কিন্তু সার্চ করতে পারবে। মানে আপনার ওয়েবসাইটে যদি কোথাও সার্চের কোনো ইনপুট দিতে হয় তাহলে এই ইনপুটটা দিলে ও ওয়েবসাইটের লেখাগুলো খুঁজে খুঁজে সার্চ করে দিবে। যেমন আমাদের ওয়েবসাইটে হেডিং লেখা ছিল, তো আমি যদি হেডিং লিখে সার্চ দিতাম, যদি এটা ধরেন ব্যাকএন্ড করা থাকতো তাহলে এই হেডিং সার্চটাও দেখা দিতে পারতো। আচ্ছা, তারপরে আছে টেল। টেল মানে হচ্ছে টেলিফোন নাম্বার। আচ্ছা, টেলিফোন নাম্বারটা বলার আগে আমি অনেক কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। সেটা হচ্ছে টেলিফোন নাম্বার কিন্তু এক একটা দেশের এক এক রকম থাকে। আবার টেলিফোন নাম্বারের আগে কিন্তু কোডও থাকে। টেলিফোন নাম্বারের সংখ্যায় হেরফের থাকে। যেমন আমাদের দেশে টেলিফোন নাম্বার হচ্ছে 11টা, আবার অন্য কোনো দেশের টেলিফোন নাম্বার 9টা থাকে, 8টা থাকে।
এরকম যদি হয় তো সেক্ষেত্রে আমরা টেলিফোন নাম্বারের ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করব? তো টেলিফোন নাম্বারের ব্যাপারটা হ্যান্ডেল করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ফরম্যাটটা জানতে হবে যে মানে আমাদের দেশের ফরম্যাটটা কি। আমাদের দেশের ফরম্যাট হচ্ছে 11টা নাম্বার। 11টা নাম্বারের ফরম্যাট কিরকম থাকে, তো এক্ষেত্রে আপনি এখানে বলে দিবেন যে ফরম্যাট অনুযায়ী বলে দিতে হবে। যেমন আমি সবার আগে এখানে টেল দেন, টেল। আচ্ছা, একটা টেলিফোন ইনপুট নাম্বার আসছে। তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে একটা প্যাটার্ন লিখতে হবে। পি এ ডাবল টি ই আর এন, প্যাটার্ন একটা অ্যাট্রিবিউট। দেখেন অ্যাট্রিবিউটটা আপনাকে এমনভাবে লিখতে হবে যেমন আমি যদি চাই যে আমাদের প্রথম যে দুইটা নাম্বার সেটা অবশ্যই 0 এবং 1 হোক। এটা আমরা চাই যে আমাদের প্রথম দুইটা নাম্বার 0 এবং 1 হোক যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে। তাহলে বলে দিতে হবে যে 0 থেকে 1 এইটা প্রথম দুইটা নাম্বার হইতেই হবে। আমি বলে দিলাম। এটা বলে দেওয়ার পর তারপর দেখেন তারপরের নাম্বারগুলো, তারপরে কয়টা নাম্বার থাকে 11টার মধ্যে, না সরি 0 থেকে 1 হবে প্রথম দুইটা নাম্বার। প্রথম দুইটা নাম্বার 0 1 হইতেই হবে। তারপরে 0 1 9 হইতে পারে, 0 1 7 হইতে পারে, 0 1 6, মানে তারপরে যে 9টা নাম্বার আছে সেগুলো কিন্তু র্যান্ডম, মানে এগুলো কিন্তু 0 থেকে 9 এর মধ্যে হইতে পারে। তো এই 0 থেকে 9 এর পরের সংখ্যাগুলো অবশ্যই কয়টা হবে? 9টা। তো আমাদের প্যাটার্নটা আমরা কিভাবে সাজাইছি আমরা আরেকবার বলি। আমরা বলে দিয়েছি যে প্রথম দুইটা নাম্বার অবশ্যই 0 থেকে 1 এর, এই দুইটার 0 থেকে 1 এর মধ্যে হবে, তার মানে অবশ্যই 0 এবং 1 হবে। পরের 9টা নাম্বার হবে 0 থেকে 9 এর মধ্যে। তো আমি যদি ধরেন এটা তো আমাদের টেলিফোন নাম্বার, তো আমি যদি প্রথম নাম্বার দুইটা যদি 0 এবং 1 দেই তাহলে আমাদের এই শর্তটুকু ম্যাচ করলো যে আমাদের হ্যাঁ প্রথম দুটো নাম্বার 0 এবং 1। আমি যদি প্রথম দুটো নাম্বার 1 এবং 0 দেই তাও কিন্তু ম্যাচ করবে, মানে তাও কিন্তু এই শর্তটা ম্যাচ করবে, কারণ আমরা বলে দিয়েছি যে প্রথম দুইটা নাম্বার হবে 0 এবং 1। তো সেক্ষেত্রে আপনাকে যদি প্রথম নাম্বারটা 0ই হইতে হয়, মানে আপনি যদি বলে দিতে চান যে হ্যাঁ না আমাদের প্রথম নাম্বারটা 0ই হবে, তাহলে আপনি প্যাটার্নটা একটু অন্যভাবে সাজাতে পারেন। তাহলে আপনি বলে দিতে পারেন যে 0 এইটা হবে প্রথম নাম্বার, আর 1 এইটা হবে দ্বিতীয় নাম্বারটা। বুঝতে পারছি আশা করি যে 0 এইটা হবে প্রথম নাম্বার, আর 1 যেটা আছে, আচ্ছা 0 তো একবারই বসবে, 1ও একবারই বসবে। আচ্ছা এখন একটু আমরা খেয়াল করি। এখন যদি আমরা ইনপুট ফিল্ডে প্রথমে 0 বসাই, প্রথম একটা নাম্বার আমি 0 বসালাম, শর্ত ম্যাচ করলো। তারপরের একটা নাম্বার যদি আমি 1 বসাই তাহলে আমাদের এই শর্তটা ম্যাচ করবে। তারপরে 9টা নাম্বার আমরা 0 থেকে 9 ইচ্ছা মতো বসাতে পারবো, মানে এরকম আমরা ইচ্ছা মতো পরে 9টা নাম্বার বসাতে পারবো। তো এরকম ভাবে প্যাটার্ন করে দেওয়া যায়। প্যাটার্ন করার নিয়ম হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি কি থাকতে পারবে নাম্বার, আর পরের সেকেন্ড ব্র্যাকেটে থাকবে হচ্ছে কয়টা নাম্বার থাকতে পারবে। আমি বলে দিয়েছি যে প্রথম একটা নাম্বার হবে অবশ্যই 0, পরের একটা নাম্বার হবে অবশ্যই 1, এবং পরের 9টা নাম্বার হবে 0 থেকে 9 পর্যন্ত। তো ডিজিট মানে কত ডিজিট থাকবে সেটা নির্দেশ করে সেকেন্ড ব্র্যাকেটে, আর প্যাটার্নটা কিরকম হবে সেটা নির্দেশ করে থার্ড ব্র্যাকেটে। আচ্ছা, তো এটা টেলিফোন নাম্বার ইনপুট নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয়। ব্যাকএন্ডও করা যায় অবশ্য খুব ভালোভাবে। তারপরে আছে টাইম, মানে আমি টাইমটা সিলেক্ট করে দিতে পারবো এখানে। আচ্ছা, আমি এরপর আমি টাইমটাও সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি এই ইনপুটের টাইমটা যদি আমি টাইম বলে দিই এরকম টাইম, তাহলে দেখেন এখানে
এই যে একটা ঘড়ি আসছে, তো ঘড়ি থেকে আমরা একটা টাইম বলে দিতে পারবো যে আমি চাই 9টা 9:15 চাই এম। এখানে বলে দিলাম, দেখেন 9:15 AM। এটা হচ্ছে যে বুকিং সিস্টেম থাকে, বাস বুকিং সিস্টেম থাকে, হোটেল রিজার্ভেশন সিস্টেম থাকে, তো তখন আমি কখন থেকে রিজার্ভেশনটা নিতে চাই ওইখানে কিন্তু এই টাইমগুলোর প্রয়োজন হয় অনেক। আচ্ছা, তারপর আছে ইউআরএল, মানে আমার একটা ইনপুট ফিল্ড থাকবে, ওই ইনপুট ফিল্ডে ইউআরএল ছাড়া যদি আমি অন্য কোনো কিছু দিই তাহলে নিবে না। ইউআরএল টাইপ, যদি আপনি রিলোড দেন তাহলে এটা হবে ইউআরএল নেয়ার মতো একটা টাইপ, দেখতে কিন্তু টেক্সটের মতোই, কিন্তু কাজ করবে ইউআরএল এর জন্য শুধুমাত্র। তারপর আছে ফাইল। আচ্ছা, ফাইলগুলো হচ্ছে আপনি একটা ফাইল সিলেক্ট করবেন, যেমন আমরা পিকচার আপলোড করি, পিকচার আপলোডের ক্ষেত্রে কিন্তু ফাইলের দরকার হয়। তো বলে যদি দেন ফাইল, তখন এখানে লেখা আসবে চুজ ফাইল, নো ফাইল চুজেন। তো আমি এখান থেকে কিন্তু ফাইল চুজ করলে, ক্লিক করলে কিন্তু দেখেন উইন্ডো কিন্তু অটোমেটিক চলে আসতেছে। তো আমি এখান থেকে যদি একটা, যেমন index.html যদি ওপেন দিই, দেখেন এখানে কিন্তু index.html টা চলে আসছে ফাইল হিসাবে। তো এটা হচ্ছে ফাইলের কাজ। তো এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়। সবচেয়ে বেশি লাগবে আপনাদের, সবই লাগবে কম বেশি একটু, মানে ব্যবহারের উপর, কিন্তু আপনাদের হয়তো এই মান্থটা খুব একটা লাগবে না, কারণ ডেট দিলেই তো সব মান্থটা একবারে চলে আসে। মান্থটা হয়তো খুব বেশি একটা লাগবে না, বাদ বাকিগুলো সবই কম বেশি লাগে। এই ইউআরএলটা হয়তো খুব বেশি একটা লাগে না। তো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দিতে হয়, যদি লাগে আর কি। এরপর আসে নিউ অ্যাট্রিবিউট। নিউ অ্যাট্রিবিউট, আমি অ্যাট্রিবিউট বলছিলাম যে অ্যাট্রিবিউট হয় হলো সমান সমান দিয়ে ডাবল ইকুয়েশন থাকে। হাইট এবং উইথ কিন্তু অ্যাট্রিবিউট প্রপার্টিজ দুইটাই, তো আমরা হয়তো জানি না। যেমন আপনি একটা ডিভের বা একটা ইমেজের হাইট উইথ কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে দিতে পারেন। যেমন আমরা ইমেজ নিতাম না, ইমেজ নিতাম, ধরি এখানে একটা সোর্স দিলাম, সোর্স দিলাম দিলাম demo.png, ধরলাম এই নামে আমাদের একটা পিকচার আছে। তো আমি এখন দুইটা কাজ করতে পারি, আমি এখান থেকে এখানটা ক্লাস নেম দিই, ক্লাস নেম দিই। তো আমি এখন দুইটা কাজ করতে পারি, আমি এই মাই স্টাইল ডট সিএসএস এ এসে মাই ইমেজ কল করে এখান থেকে আমি হাইট ধরেন 100 পিক্সেল দিলাম, উইথ 100 পিক্সেল দিতে পারি। তো আমি একটা ডিমো ইমেজ আনি আমাদের ফাইলে, এটা আমরা রিনেম করি ডিমো জেপিজি নামে। আচ্ছা, তো এবার আমাদের যদি আমরা এটা রিলোড দেই, রিলোড দিলে আমরা দেখতে পারবো যে পিকচারটা কিন্তু চলে আসছে। পিকচারটা যদি চলে আসছে, সুন্দর হয়নি যেহেতু হাইট ওয়েট ঠিকঠাকভাবে দেয়নি। আচ্ছা, এবার একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। যেমন আমরা মাই ইমেজ আনছি, এটার হাইট দিয়েছি 400 পিক্সেল, উইথ দিয়েছি 250 পিক্সেল। প্রপার্টিজের রোলস ছিল কোলন থাকবে, সেমিকোলন থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে হাইট উইথ প্রপার্টিজ, কিন্তু যদি এরকম না হইতো, ধরেন এটা আমি কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট করে দিয়ে এখন আমি রিলোড দেই, সেভ করে রিলোড দেই, পিকচার কিন্তু ওর নিজস্ব সাইজ নিয়ে আসছে। তো আমি যদি এখন এখানে যদি আমি অ্যাট্রিবিউট হিসেবে হাইট উইথটা ব্যবহার করি, হাইট ইকুয়ালস টু ডাবল কোটেশন, মানে এখন আমি হাইট ব্যবহার করতেছি অ্যাট্রিবিউট হিসাবে, উইথটাও কিন্তু আমি অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করতে পারবো, এই যে 250 ডিগ্রি, তাহলে কিন্তু এইটা কিন্তু সেম কাজই করবে। বুঝতে পারছি আশা করি। তো আমি যখন এখানে এভাবে ব্যবহার করব তখন হচ্ছে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আর যখন আমি স্টাইল ডট সিএসএস ব্যবহার করব তখন হবে প্রপার্টিস। আচ্ছা,
হুম, তারপরে প্লেস হোল্ডারটা হচ্ছে মিন ম্যাক্সটা আমি বলছি, যেমন নাম্বারের ক্ষেত্রে মিন ম্যাক্স দেওয়া যায়, যেমন মিনিমাম কতটুকু থেকে ম্যাক্সিমাম কতটুকু নাম্বার পর্যন্ত স্টোর করতে পারবো এটা বলে দেওয়া যায়। প্লেস হোল্ডার হচ্ছে আপনি আপনার ইনপুটের মধ্যে আগে থেকে কিছু লেখা দিয়ে দিতে পারেন, যেমন এই ইনপুটটা তো ফাঁকা, যেমন আমি একটা টেক্সট ইনপুট নেই, এখানে যদি আমি টেক্সট দিতাম, আপনি অন্য কোনো যে কোনো ইনপুটের মধ্যে নিতে পারবেন, সমস্যা নেই। একটা টেক্সট ইনপুট আসছে, তো আমি এখানে যদি প্লেস হোল্ডার দিয়ে দিই কিছু একটা, আর যদি প্লেস হোল্ডারে বলে দেই যে ইন্টার ইউর নেম, তাহলে কি হবে, অস্থায়ীভাবে ওখানে একটা লেখা আসবে ইনপুট ট্যাবের ভিতরে, যখন আমি এখানে কিছু লেখা শুরু করব ওই লেখাটা কিন্তু চলে যাবে। আবার যদি কিছু লেখা না থাকে তখন ওই লেখাটা এরকম অস্থায়ীভাবে ওখানে থাকে, এটা হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। আর রিকোয়ার্ড মানে হচ্ছে মানে আমাদের ফর্ম পূরণের ক্ষেত্রে এমন এমন দরকার হয় যে এই ফিল্ডটা খুবই রিকোয়ার, মানে এই ফিল্ডটা যদি স্কিপ করে যায় তাহলে ইউজাররা ওই সাবমিট করতে পারবে না, যদি এরকম কোনো শর্ত থাকে তাহলে জাস্ট এখানে রিকোয়ার্ড লিখে দিলেই হয়। রিকোয়ার্ড জাস্ট এইটুকু লিখে দিলেই হবে, মানে আপনাকে অন্য কিছু করতে হবে না, জাস্ট আলাদা করে আবার যদি লেগে থাকে তাহলে কিন্তু সমস্যা, একদম আলাদা করে রিকোয়ার্ড লিখে দিবেন, তাহলে কিন্তু এই ফাইলটা রিকোয়ার্ড হয়ে গেল, মানে আমার এই টেক্সট ফাইল যদি কেউ স্কিপ করে চলে যায়, নিচের দিকে যদি চলে এসে সাবমিট করতে যায় তাহলে কিন্তু সে কিন্তু সাবমিট করতে পারবে না, তাকে বলে দিবে যে না আপনার এটা ইনপুট ফিল্ড এটা পূরণ করতেই হবে। এরকম রিকোয়ার্ড নাম্বার অনেক ব্যবহার করতে হয়, যেমন ইউজার নেমে ব্যবহার করতে হয়, ফোনে ব্যবহার করতে হয়, ইমেইলে ব্যবহার করতে হয়, হয়তো এগুলো তো স্কিপ করা যায় না, আর এগুলো স্কিপ করে গেলে তো আর ফর্ম পূরণ করাটা ঠিকভাবে হয় না। তো এই ছিল আজকের ক্লাস, আজকে আমরা নতুন অনেকগুলা আমরা ট্যাগ টাইপ শিখছি, মূলত ইনপুট টাইপস। আর এইখানের মূলত বিশেষ কিছু ছিল না ম্যাপটা ছাড়া, এগুলো আপনারা চাইলে ডিপ গিয়ে করতে পারেন, আবার এরকম নেম ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যাট্রিবিউট শিখলাম, মিন ম্যাক্স প্লেস হোল্ডার হাইট অ্যান্ড উইথ থাকে, আর রিকোয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এগুলো ইনপুট টাইপগুলো প্র্যাকটিস করবেন ভালোভাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।